সবাইকে ক্লাস নাম্বার 33-তে স্বাগতম জানাচ্ছি। আমরা গতদিন পার্ট 1-এ আমরা 1 থেকে 12 পর্যন্ত শেষ করছিলাম। আজকে আমাদের 13 থেকে। সো একই রিকোয়েস্ট, আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম ক্লাস কিন্তু আপনারা নিয়মিত করতে পারেন। এবং আমরা শুরু করে দেই। আজকে 13 নাম্বার থেকে দেখেন, প্রথমে বলতেছে কজেস অফ অলিগোহাইড্রামনিউস। এখন কি কি কারণে হয় অলিগোহাইড্রামনিউস? আমরা প্রথমে একটু নিচে ডেফিনেশনটা দেখে নেই যে অলিগোহাইড্রামনিউসের ডেফিনেশনটা কি আছে। দেখেন বলতেছে, ইট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন হোয়ার দ্য লিকর অ্যামনি ইজ লেস দ্যান 200 ml এট টার্ম অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি রেয়ার কন্ডিশন। এবং এটা কিন্তু খুব কমই হয়, ম্যাক্সিমাম দেখা যায় পলিহাইড্রামনিউসই দেখা যায়। ঠিক আছে, এটার নাম অলিগোহাইড্রামনিউস বা অলিগ্যামনিউসও বলে এক কথা। যে দেখেন স্ল্যাশ দিয়ে দেয়া আছে। তো এটা যখন অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ টার্ম যখন হয়ে যাবে 42 সপ্তাহ হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে কি আপনার টার্মে কিন্তু 200 ml বা তার চেয়েও কম অ্যামনিওটিক ফ্লুইড পাচ্ছি, তখন সেটাকে বলতেছি আমরা অলিগোহাইড্রামনিউস। এখন এই অলিগোহাইড্রামনিউসের কি কি কারণ আছে দেখেন। প্রথমে বলতেছে ফেটাল ক্রোমোজোমাল অর স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস। ফেটাল যদি কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস থাকে, তারপর স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস থাকে, যেমন ক্লেফট লিপ, প্যালেট, স্পাইনাল বাইফিডা। ঠিক আছে, এইগুলা যদি কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে সেক্ষেত্রে হতে পারে। তারপরে দেখেন রেনাল এজেনেসিস। এখানে রেনাল এজেনেসিস মানে বাচ্চার কিডনি ডেভেলপ হয় না। হ্যাঁ, যে বাচ্চার যদি কিডনি ডেভেলপ না হয়, ফেটাল কিডনি ফেইল করে, ডেভেলপমেন্ট হয় না, তখন সেটাকে বলে রেনাল এজেনেসিস। এবং আরেকটা কন্ডিশন, সেটা বলতেছে অবস্ট্রাক্টেড ইউরোপ্যাথি। এখানে অবস্ট্রাক্টেড ইউরোপ্যাথি মানে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ব্লকেজ অফ নর্মাল ইউরিন ফ্লো। এখানে ইউরোপ্যাথি মানে কি বলতেছে? ইউরোপ্যাথি মানে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ব্লকেজ হয়ে যায়। হ্যাঁ, নর্মাল যে ইউরিন ফ্লো সেটার ব্লকেজ হয়ে যায় সেটা। এবং এই তিনটা আমার ট্রু। এবং নিচে আমরা এখন বিস্তারিত দেখব অলিগোহাইড্রামনিউস সম্পর্কে। দেখেন কজেস, দেখেন কি বলতেছে, ফেটাল ক্রোমোজোমাল অর স্ট্রাকচারাল। আচ্ছা, এই প্রথম তিনটা তো গেলই, আমরা তো এমসিকিউর ভিতরেই দেখলাম। এখন দেখেন স্পন্টেনিয়াস রাপচার অফ মেমব্রেন, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে যখন রাপচার হয়ে যায় মেমব্রেন, ঠিক আছে, তখন, অর্থাৎ অটোমেটিক। এবং বলতেছে ইন্ট্রা ইউটেরিন ইনফেকশন, কোনো ইন্ট্রা ইউটেরাসের ভিতরে কোনো ইনফেকশন থাকলে, তারপর কিছু ড্রাগসের কারণেও কিন্তু অলিগোহাইড্রামনিউস হতে পারে। যেমন দেখেন ড্রাগসের মধ্যে আছে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটার্স, তারপরে এসিই ইনহিবিটার্স। এখানে আপনার এসিই ইনহিবিটার্স মানে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেগুলো, ঠিক আছে। লাস্টে এগুলা ব্লাড প্রেশার কমানোর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা ভেইন এবং আর্টারি রিল্যাক্স করে। হ্যাঁ, এগুলাকে বলে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। তো এগুলা লাস্টে, এই ড্রাগগুলো চেনা যায়, লাস্টে প্রিল থাকে, যেমন ক্যাপটোপ্রিল, র্যামিপ্রিল, এনালাপ্রিল। এইগুলা এসিই ইনহিবিটার। তারপরে পোস্ট ম্যাচিউরিটি, দেখা যাচ্ছে 45-46 সপ্তাহ হয়ে গেছে কিন্তু বাচ্চার ডেলিভারি হয় না, ঠিক আছে, দেরিতে। আইইউজিআর, ইন্ট্রা ইউটেরিন গ্রোথ রিটার্ডেশন, অর্থাৎ ইউটেরাসের মধ্যে যদি গ্রোথ কোনোভাবে বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। তারপরে দেখেন বলতেছে অ্যামনিয়ন নডোসাম। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে যে অ্যামনিয়ন নডোসাম কি। দেখেন বলা আছে যে ফেইলিওর অফ সিক্রেশন বাই দ্য সেলস অফ অ্যামনিয়ন কভারিং দ্য প্লাসেন্টা। এটা আপনার ফেটাল কন্ডিশন, বাচ্চার কি কি সমস্যার কারণে অলিগোহাইড্রামনিউস হয়। এখন আমরা দেখব ম্যাটারনাল কিছু কন্ডিশনের কারণেও কিন্তু এটা হয়। তার মধ্যে কি কি আছে দেখেন, ম্যাটারনাল কি আছে দেখেন। প্রথমে আছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার, ইক্ল্যাম্পসিয়া হতে পারে, প্রিক্ল্যাম্পসিয়া হতে পারে। তারপর দেখেন ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। এই ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি মানে বাচ্চা প্লাসেন্টা থেকে যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পায় না, অর্থাৎ ইনসাফিসিয়েন্সি, অপর্যাপ্ত পরিমাণে পৌঁছায় বাচ্চার নিউট্রিশন এবং অক্সিজেন, তখন সেটাকে বলে ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। এবং ডিহাইড্রেশন তো বুঝে যে পানি শূন্যতা। এবং ইডিওপ্যাথিক, এটা অজানা কারণেও হতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে ডাবল আছে। এটা আমরা নিচে দেখি কি কি ক্লিনিক্যাল ফিচার আছে, আমরা কি কি সাইন সিমটম দেখতে পাবো। দেখেন প্রথমে বলতেছে সিমটমের মধ্যে আছে লেস ফেটাল মুভমেন্ট, বাচ্চা নড়াচড়া কম করবে। লেস ডিস্টেনশন অফ দ্য অ্যাবডোমেন, অর্থাৎ স্বাভাবিকভাবে আমার যখন ফ্লুইডের পরিমাণ কম,
তাহলে আমার পেটটা কিন্তু কম ফোলা থাকবে। সোজা বাংলায় আমি যদি বলি ফান্ডাল হাইট, হ্যাঁ, ফান্ডাল হাইটটা কিন্তু কম থাকবে। এখানে বলতেছে সেই লেস ডিস্টেনশন। সাইন দেখেন, সাইন বলতেছে সাইজ অফ ইউটেরাস, ইউটেরাসের সাইজ হচ্ছে দেখেন মাচ স্মলার দ্যান দ্য পিরিয়ড অফ জেস্টেশন, অর্থাৎ প্রথমে যখন ফ্লুইডের পরিমাণ বেশি ছিল তখন পেটটা অনেক বড় দেখা গেছে, এখন যেহেতু কম স্বাভাবিকভাবেই কম কম দেখা যাবে। প্রেজেন্টেশন দেখেন, প্রেজেন্টেশনটা কি, প্রেজেন্টেশন বাচ্চার হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন, ব্রিজ প্রেজেন্টেশন কমন থাকে, ঠিক আছে। আর এটা বলতেছে দ্য ইউটেরাস ইজ ফুল অফ ফেটাস বিকজ দ্য স্ক্যান্টি লিকার এভিডেন্সেস অফ IUGR মে প্রেজেন্ট, অর্থাৎ বলতেছে যে আপনার এখানে বলতেছে যে ইউটেরাস হচ্ছে পুরাটাই হচ্ছে বাচ্চা কভার করে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে ফ্লুইড নাই ওখানে, সেই কথা বলতেছে। এবার দেখেন ইনভেস্টিগেশন অফ অলিগোহাইড্রামনিওস, আমরা কি কি ইনভেস্টিগেশন করে, মূলত একটাই আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা এটা ডিটেক্ট করতে পারি। এবং এখন দেখেন ম্যানেজমেন্টে কি বলতেছে দেখেন, প্রথমে বলতেছে বিকজ অফ ফ্রিকুয়েন্ট অ্যাসোসিয়েশন অফ ফেটাল কনজেনিটাল ম্যালফরমেশনস ভ্যাজাইনাল ডেলিভারি ইজ প্রেফার্ড, তাহলে ভ্যাজাইনাল ডেলিভারিটাই প্রেফার করা হয়। ইফ ভ্যাজাইনাল ডেলিভারি ইজ নট পসিবল, অর্থাৎ এই যে দেখেন ব্র্যাকেটে দেওয়া আছে ডিউ টু ম্যাল প্রেজেন্টেশন অর আদার কজেস, অর্থাৎ ভ্যাজাইনাল ডেলিভারি যদি পসিবল না হয় সেক্ষেত্রে কি বলছে, দ্য সিজারিয়ান সেকশন ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। সো এই একই কথা, যদি নর্মালে হয় তাহলে নর্মাল, আর যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলে সিজার, এতটুকুই, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন কমপ্লিকেশন কি কি হতে পারে। অ্যাবর্শন হয়ে যেতে পারে, ডিফর্মিটি হয়ে যেতে পারে, বিকৃত অঙ্গ বিকৃত বা যে কোনো ধরনের ডিফর্মিটি, ফ্যাটাল ডিস্ট্রেস, ঠিক আছে, ফ্যাটাল ডিস্ট্রেস, বাচ্চা শ্বাস প্রশ্বাস নিতে প্রবলেম হবে। তারপরে ফ্যাটাল পালমোনারি হাইপোপ্লাসিয়া, এখানে ফ্যাটাল পালমোনারি হাইপোপ্লাসিয়া হচ্ছে গত ক্লাসে আমরা পড়ছি যে বাচ্চার হচ্ছে কি লাংস ঠিকঠাক মতো ডেভেলপমেন্ট হয় না, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস নিতে পারে না এটা। তারপরে আছে কর্ড কম্প্রেশন, এখানে কম্প্রেস হয়ে যায়, হ্যাঁ, কম্প্রেস হওয়ার ফলে কিন্তু অক্সিজেন নিউট্রিয়েন্টও পৌঁছায় না, ঠিক আছে, কর্ড কম্প্রেস পেঁচে যেতে পারে সেটা। হাই ফেটাল মর্টালিটি, ঠিক আছে, অর্থাৎ ফেটালটা হাইলি মর্টাল হয়ে যায়, অর্থাৎ মৃত্যুবরণের দিকে হাই রিস্কে থাকে সেটা। এবং লাস্টে দেখেন বলতেছে ম্যাটার্নাল, মায়ের কী কী কমপ্লিকেশন দেখা দিতে পারে, এটা হচ্ছে প্রলং লেবার, অর্থাৎ আপনার মূলত 24 ঘন্টা বা তার চেয়েও বেশি ধরা হয় যে আপনার পেইন হচ্ছে কিন্তু ডেলিভারিটা হচ্ছে না এটা। আর তারপরে বলতেছে প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন ইজ কমন, যেটা প্রম বলে, এবং মোর পেইনফুল ইউটেরিন কন্ট্রাকশন হয়। তারপরে ইনক্রিজ অপারেটিভ ইন্টারফারেন্স ডিউ টু ম্যাল প্রেজেন্টেশন, এখানে সিজারিয়ান সেকশনের কথাই বলা হচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের গেল 13। সো দেখেন আমরা একটা MCQ মাত্র পড়লাম এখানে, কজ এবং অলিগোহাইড্রামনিওস সম্পর্কে কিন্তু A to Z সব কিছুই শিখে ফেললাম। তাহলে এইরকম যদি আমরা শিখি তাহলে প্রশ্ন যেভাবেই আসুক, বানায় আসুক আর যেভাবেই আসুক, যদি একটা ক্লিনিক্যাল ফিচার দিয়ে বলে যে ম্যানেজ করেন কোন রুগী, তাহলে যদি ক্লিনিক্যাল ফিচারটা ধরতে পারেন যে কোনো ম্যানেজমেন্ট কিন্তু আপনি সহজেই কিন্তু মানে MCQর উত্তরটা আপনি দিতে পারবেন। সো আমাদের ব্যাখ্যা সহ পড়াটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তাই না। এখন দেখেন নাম্বার 14 বলতেছে এ প্রেগনেন্ট ওম্যান কেম টু হসপিটাল উইথ সিভিয়ার ভমিটিং, একজন প্রেগনেন্ট ওম্যান হসপিটালে আসছে, অনেক বমি হচ্ছে তার। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস অ্যান্ড অ্যাজ এ নার্স হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস, এখন এক্সেসিভ বমি হচ্ছে, আপনি এটাকে কি হিসাবে চিহ্নিত করবেন এবং এটার ম্যানেজ কিভাবে করবেন, সেই ম্যানেজমেন্ট বেস কোয়েশ্চেন। দেখেন প্রথমে বলতেছে যে পারফর্ম USG অফ লোয়ার অ্যাবডোমেন, RBS, সেরাম ইলেকট্রোলাইট, ECG, আচ্ছা এগুলা। তারপরে ইট ইজ এ ফিচার অফ হাইপারএমেসিস গ্র্যাভিডারম, আমরা নিচে ডেফিনেশন আসতেছি একটু পরে। তারপর দেখেন ক্যাথেটারাইজেশন, যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে আমরা ক্যাথেটারাইজেশন করব, ইউরিন আউটপুট চার্টটা আমরা মেনটেন করব, ঠিক আছে, সেজন্য আমাদের ক্যাথেটারাইজেশন করাটা জরুরি। এবার দেখেন এটা কি হয়েছে, হাইপারএমেসিস গ্র্যাভিডারমটা কি, দেখেন ইট ইজ এ সিভিয়ার টাইপ অফ ভমিটিং প্রেগনেন্সি, এটা হচ্ছে সিভিয়ার ভমিটিং হয়, বমি হয় প্রেগনেন্সিতে, সেটাই হচ্ছে হাইপারএমেসিস গ্র্যাভিডারম এক কথায়। তারপর বলতেছে which has got deleterious effect on health of mother and incapacitates her in day or day activity, তার যে দৈনিক যে অ্যাক্টিভিটি সেটাই কিন্তু বাধাগ্রস্ত হয় সেটা। সো আমাদের শুধু এতটুকু জানলে হবে যে এক্সেসিভ ভমিটিং যদি হয় প্রেগন্যান্সিতে তখন আমরা সেটাকে বলি হাইপারএমেসিস গ্র্যাভিডারম।
ইনভেস্টিগেশন দেখেন, এটা তো আমার এমসিকিউতেই ছিল, ইনভেস্টিগেশনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, ইউএসজি, ইউরিন অ্যানালাইসিস, ব্লাড, তারপরে ইলেকট্রোলাইট, ইসিজি, এগুলা। ট্রিটমেন্ট দেখেন, জেনারেল ট্রিটমেন্ট, প্রথমে যেহেতু বমি হচ্ছে তাহলে আমার প্রথম হচ্ছে পেট ব্যথা, বমি, যাই হোক, এটা হচ্ছে নাথিং বাই মাউথ, এনপিও করতে হবে কত, 24 ঘন্টার জন্য। ইন্ট্রাভেনাস ফ্লুইড দিব আমরা, ইলেকট্রোলাইট কন্টেইনিং ফ্লুইড ইজ প্রেফারেবল, যেমন কলেরা অর হার্টম্যান সলিউশন 1 লিটার। তারপরে দিব কি 5% ডিএ আর ডিএনএস 1 লিটার, গিভেন কত, 30 ড্রপ। এবং এখানে প্রশ্ন করে যে ভাই তাহলে আগে কোনটা দিব, এখানে বলে দিচ্ছে কলেরা আর হার্টম্যান সলিউশন আগে দিবেন, তারপরে ডিএ দিবেন, তারপরে ডিএনএস দিবেন। তাহলে ডিএনএস শেষ হলে কোনটা দেবো, ডিএনএস শেষ হলে আবার সেই হার্টম্যান সলিউশন, আবার ডিএ, আবার ডিএনএস। সো যারা মিডওয়াইফ আছেন এগুলো তো আপনারা আরও ভালো জানেন। আচ্ছা, এখন দেখেন স্পেসিফিক কি ট্রিটমেন্ট আছে, অ্যান্টি এমেটিক, যে তার যে বমি হচ্ছে, অ্যান্টি এমেটিক সেই ধরনের ড্রাগ যেগুলো বমি কমায়, তাই না, আমরা জানি ফার্মাকোলজিতে পড়ছি। তাহলে অ্যান্টি এমেটিক ড্রাগ কি দিব, প্রথমে দেখেন আছে প্রোমেথাজিন 25 mg IM TDS, অর্থাৎ IM এ আমরা 25 mg দিব হচ্ছে 3 বার, ঠিক আছে। তারপর আছে প্রোক্লোরপেরাজিন 12.5 mg IV তে দেবো আমরা, ঠিক আছে, এটাও 3 বার TDS। আরেকটা কি অনডানসেট্রন 8 mg IV, কখন, BD 2 বার বা TDS, ঠিক আছে, 3 বার। তারপরে মেটোক্লোরপ্রোমাইড, এটা হচ্ছে 10 mg IV TDS। এই সবগুলা না কিন্তু, ঠিক আছে, এখানে অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে হবে আমাদের। এরপরে দেখেন কটসন দিতে হবে, যে হাইড্রোকর্টিসন 100 mg IV ইন দ্য ড্রিপ, অর্থাৎ কটসন যেটা ইন এ কেস অফ হাইপোটেনশন অর ইনফ্রাক্টেবল ভমিটিং, ঠিক আছে, হাইপোটেনশনও যদি হয়ে যায় এবং ভমিটিংটাও যদি না কমে তখন। ওরাল প্রেডনিসোলন ইজ অলসো ইউজড ইন সিভিয়ার কেসেস, তাহলে বেশি যদি প্রবলেম হয় তাহলে ওরালি আমরা ট্যাবলেট ফর্মে দিব কি প্রেডনিসোলন। নিউট্রিশনাল সাপোর্ট কি দিব আমরা, দেখেন ভাইটামিন B1, B6, B12 একটা কম্বাইন্ড প্রিপারেশন, ঠিক আছে, অর বলতেছে বি কমপ্লেক্স IV, ভিটামিন সি ইনজেকশন যেটা IV। তাহলে এইভাবে কিন্তু আমরা হাইপারএমেসিস গ্র্যাভিডোরামটা আমরা ম্যানেজ করব। সো এটাও কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল। এবার 15 নম্বরে দেখেন কি আছে, 15 চলে আসছে প্রিক্ল্যাম্পসিয়া, এবং এটা থেকে কিন্তু আপনাদের একটা প্রশ্ন থাকেই, আপনারা মিডওয়াইফদের তো অবশ্যই থাকবে, মিডওয়াইফদের মিস নাই, ডিপ্লোমা নার্সিংয়ের যারা আছেন আপনাদেরও মিস নাই, আপনাদেরও দেখবেন যতগুলো বোর্ডই আছে, ইভেন 24 সালেও কিন্তু আসছে এখান থেকে, তাই না। তাহলে আপনারা এটা একটু ভালো করে দেখবেন। তাহলে আমরা দেখি এখানে কি বলতেছে, যে 15 নম্বরে এ প্রেগনেন্ট ওম্যান কামস টু দ্য হসপিটাল, সব কিন্তু ম্যানেজমেন্টের উপরে। দেখেন একজন প্রেগনেন্ট ওম্যান সে হসপিটালে আসছে কত, আফটার 20 উইকস অফ জেস্টেশন, জেস্টেশনের 20 সপ্তাহ পরে। শি হ্যাজ সিমটমস অফ স্লাইট সোয়েলিং, তার কি অ্যাঙ্কেল অর্থাৎ পায়ের ওখান দিয়ে ফুলে গেছে গোড়ালি সাইড দিয়ে। তারপর ডিমিনিশড ইউরিন আউটপুট, ইউরিন আউটপুটটাও কিন্তু কমে গেছে, এবং প্রোটিন ইউরিয়া দেখা যাচ্ছে কি প্রোটিন পাওয়া যাচ্ছে ইউরিনের মধ্যে, ঠিক আছে। হোয়াট টেস্ট উড ইউ অ্যাজ এ নার্স ডু অ্যান্ড হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট, অর্থাৎ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আপনি কোন ধরনের টেস্টগুলা করবেন এবং আপনি কিভাবে এই পেশেন্টকে ম্যানেজ করবেন সেটা বলতেছে। দেখেন আমাকে প্রথমে কি, যেহেতু আসছে আমার প্রথমে কি মনিটর করতে হবে ভাইটাল সাইনগুলা গেল। তারপরে দেখেন যেহেতু আমি হচ্ছে দেখেন প্রোভাইড অ্যান্টি হাইপারটেনসিভ অ্যান্ড ডায়ুরেটিক্স, এটা কিন্তু এখানে কোথাও লেখা নাই যে তার হচ্ছে হাইপারটেনশন আছে, লেখা নাই, কিন্তু আপনার এটা বুঝতে হবে যে এটা হচ্ছে ইক্ল্যাম্পসিয়া থেকে, প্রি ইক্ল্যাম্পসিয়া থেকে আসছে, যেহেতু প্রোটিন ইউরিয়া আছে এবং ইউরিন আউটপুটটাও কম দেখা যাচ্ছে, তাহলে এটা প্রি ইক্ল্যাম্পসিয়ার কেসই হবে। এটা বুঝে আপনার এখানে অ্যান্সারটা হবে হাইপারটেনসিভ, অ্যান্টি হাইপারটেনসিভও দেওয়া লাগবে, ডায়ুরেটিক্সও দেওয়া লাগবে। এবং কি কি ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেট ইউরিন ফর RME, মানে কি রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন টেস্ট। এই RMEটা হচ্ছে কেন, ওই যে দেখলাম যে ইউরিনের মধ্যে প্রোটিন পাওয়া যাচ্ছে, আর কি দেখবো, সেরাম ইউরিক অ্যাসিড দেখবো, লেভেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রোফাইল হিসেবেই গণ্য করা। এবার আমরা হচ্ছে ইক্ল্যাম্পসিয়া, প্রি ইক্ল্যাম্পসিয়া সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখব। দেখেন কি বলতেছে প্রি ইক্ল্যাম্পসিয়া সম্পর্কে, বলতেছে যে ডেফিনেশন দেখেন, ডেভেলপমেন্ট অফ হাইপারটেনশন ইন প্রেগনেন্সি টুগেদার, দেখেন টুগেদার তার সাথে কি থাকবে, প্রোটিন ইউরিয়া অর জেনারেলাইজড এডিমা, এডিমাও থাকবে,
প্রোটিন ইউরিয়াও থাকবে আফটার 20 উইকস অফ জেস্টেশন। এইটা এই সময়টা মনে রাখতে হবে যে 20 সপ্তাহ পরে কিন্তু এটা দেখা দেবে, তার আগে কিন্তু এটা দেখা দেবে না। এখন দেখেন ক্লিনিক্যাল ফিচারগুলো দেখেন, এটা হচ্ছে প্রথমে দেখেন অনসেট মানে কখন হচ্ছে, দেখেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অর্থাৎ ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা দেখবো ইউজুয়ালি আফটার 20 উইকস যেটা বললাম। এরপর দেখেন মাইল্ড সিমটম যেমন স্লাইট সোয়েলিং ওভার দ্য অ্যাঙ্কেল, দেখবো যে অ্যাঙ্কেলের উপরে ফুলে আছে, এর ম্যাক্সিমাম হচ্ছে দেখবেন পায়ে পানি জমে গেছে, ঠিক আছে, ফুলে যায় এটা। গ্র্যাজুয়ালি দ্য সোয়েলিং মে এক্সটেন্ড টু দ্য ফেস, এবং এই ফোলা ভাবটা এটা হচ্ছে ফেসেও কিন্তু দেখা যাবে। অ্যাবডোমিনাল ওয়াল, পেটেও ফোলা ফোলা, পেটে যদি পানি জমে তাহলে কি বলি, সেটাকে অ্যাসাইটস বলি, তাই না? তারপরে দেখেন ভালভা অর ইভেন দ্য হোল বডি, অর্থাৎ ভালভা আমাদের যে এরিয়াটা আছে জেনিটাল এরিয়া, ওখানেও কিন্তু সয়েলিং ফুলে যাবে এবং ইভেন কিন্তু পুরো বডিও কিন্তু ফুলে যেতে পারে ইন সিভিয়ার কেস, ঠিক আছে। এখন দেখেন অ্যালার্মিং সিমটম কোনগুলা, যেগুলা হচ্ছে মানে খুবই মারাত্মক সিমটম বা সিভিয়ারিটি ইন্ডিকেট করে, যেমন দেখেন হেডেক, তাহলে হেডেকটা মূলত কোথায় হচ্ছে সেটাও দেখা লাগবে। আমার যে এই যে ফ্রন্টাল আর অক্সিপিটাল, তাহলে হেডেক কোথায় হবে, আমার মাথার যেখানে ফ্রন্টাল লোব আছে ব্রেনের ঠিক সেই সোজা, আর যেখানে অক্সিপিটাল লোব অর্থাৎ পিছনের দিকে ঠিক ওখানে মাথা ব্যথা হবে, ঠিক আছে। ডিটেলসলি কিন্তু আমরা দেখতেছি, দেখেন ডিস্টার্ব স্লিপ অর্থাৎ ঘুম হবে না, ডিমিনিশড ইউরিন আউটপুটটাও কমে যাবে, দেখেন কত 400 ml বা তার চেয়েও কম পাচ্ছি আমরা 24 ঘন্টায়, ইজ ভেরি অমিনাস। আচ্ছা এটা। তারপরে আই সিমটম, চোখে কি দেখতে পাবো, চোখে কি ধরনের প্রবলেম হবে, ব্লারিং মানে হচ্ছে চোখে ঝাপসা দেখা, হ্যাঁ। আচ্ছা ডিমনেস অফ ভিশন মানে অল্প দেখা, ঠিক আছে, চোখে অল্প দেখা, ক্লিয়ার না। আচ্ছা অর ইভেন ব্লাইন্ডনেস অর্থাৎ কিছুই দেখতে পাবে না, অন্ধ হয়ে যেতে পারে। এবং ইপিগ্যাস্ট্রিক পেইন, আমাদের যে ইপিগ্যাস্ট্রিক এরিয়া আছে সেই এরিয়াতে কিন্তু ব্যথা হবে। এবং আমি আপনাদের জানার জন্য বলে রাখি, এই সবগুলা কিন্তু যেগুলাই পড়াচ্ছি সবগুলা কিন্তু ডিসি দত্তর যে টেক্সট বুক আছে সেখান থেকেই কিন্তু পড়ানো হচ্ছে। সো এটা বলার সুযোগ নাই যে কোনো গাইড বা অন্য কিছু ফলো করতেছি, প্রত্যেকটা টপিক এটা ডিসি দত্তর একটা টেক্সট বুক, সেখান থেকেই কিন্তু আপনাদের এই ক্লাসগুলোতে পড়ানো হচ্ছে। আচ্ছা এখন দেখেন সাইন কি আছে, আমরা সাইন দেখবো যে অ্যাবনর্মাল ওয়েট গেইন অর্থাৎ তার ওজনটা বেড়ে যাবে, রাইজ অফ ব্লাড প্রেশার বাড়বে এবং এডিমা। এবং এখানে দেখেন তিনটা কিন্তু ওই যে বোল্ড করা আছে অর্থাৎ কালি বেশি করে দেওয়া আছে, মানে এই তিনটাই হলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার এবং কমন যেগুলা, ঠিক আছে, এই তিনটা মোস্ট কমন, সেজন্য এখানে কালার করে দেওয়া আছে। এবার দেখেন সাইন অফ ক্রনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, এই যে একটু আগে বললাম প্লাসেন্টা থেকে যখন বাচ্চা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পাবে না তখন আমরা সেটাকে বলবো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, ঠিক আছে। এক্সাম্পল দিচ্ছে স্ক্যান্টি লিকার অর IUGR মে বি প্রেজেন্ট, অর্থাৎ কম পরিমাণে লিকার থাকবে অ্যামনিওটিক ফ্লুইড, এবং IUGR অর্থাৎ ইন্ট্রা ইউট্রিন গ্রোথ রিটার্ডেশন কিন্তু প্রেজেন্ট থাকবে। এরপরে দেখেন পালমোনারি ইডিমা মে বি প্রেজেন্ট। পালমোনারি ইডিমা জিনিসটা কি, আমরা তো মেডিকেল অ্যান্ড সার্জিক্যালে পড়ছি, তাই না? এই পালমোনারি ইডিমাটা জিনিসটা হচ্ছে এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন, অর্থাৎ এক্সেসিভ ফ্লুইড জমা হয় কোথায়, টিস্যু আর এয়ার স্পেস, আমাদের লাংসের যখন টিস্যু বা এয়ার স্পেস যদি এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন বা জমা হয় তখন আমরা সেটাকে বলি পালমোনারি ইডিমা। এটাও কিন্তু হতে পারে অ্যাবসেন্স অফ প্রি এক্সিস্টিং ক্রনিক কার্ডিওভাস্কুলার রেনাল প্যাথোলজি, অর্থাৎ আগের হচ্ছে আপনার কার্ডিওভাস্কুলার বা রেনাল প্যাথোলজি বলতেছে প্রি এক্সিস্টিং মানে আগে ছিল, হ্যাঁ, ওইটা আবার ফেরত চলে আসছে, এই ধরনের কথাবার্তা যে অ্যাবসেন্স, ঠিক আছে, ওইটা কিন্তু আগে ছিল না এখন হয়ে গেছে, এরকম একটা জিনিসপত্র হয়ে যাবে। আচ্ছা এরপরে আমরা ইনভেস্টিগেশনটা দেখি যে আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি। এখন দেখেন প্রিক্ল্যান্সিয়ার ইনভেস্টিগেশন, প্রথমে আমরা যেটা বললাম ইউরিন ইনভেস্টিগেশন, এখন যদিও এত বেশি দরকার নাই তারপরও আপনাদের জানানোর জন্যই বলি। দেখেন বলতেছে এখান থেকে আমরা পড়ি যে ইট মে বি ট্রেস অর অ্যাট টাইমস copious so that urine becomes solid or boiling to 10 to 15 gram per liter পাচ্ছি, এবং বলতেছে it is done to be at the side of rapid detection। আচ্ছা তারপরে ইউরিন ফর RME রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এবং এটাও 24 ঘন্টা ইউরিন কালেকশন করে তারপর প্রোটিনটা মেজার করা হয়। এবার দেখেন ব্লাড এক্সামিনেশনের মধ্যে কি আছে, সিরাম ইউরিক অ্যাসিড লেভেল, আমরা MCQ-তে দেখলাম না, ওইটা কিন্তু দেখেন বেড়ে যায়, তাই না? দেখেন এখানে কিন্তু পরিমাপটাও দেয়া আছে যে সিরাম
দেখেন এ সিরাম ইউরিক অ্যাসিড লেভেল ইজ দ্য বায়োকেমিক্যাল মার্কার অফ প্রিক্ল্যাম্পসিয়া। দেখেন এখানে কালার করা আছে, তাহলে আমরা কি দেখতে পাবো যে হাইপারটেনশনও পাবো এবং দেখবো ব্লাড এক্সামিনেশন করলে যে আমার সিরাম ইউরিক অ্যাসিড যে লেভেল সেটা বেড়ে যাবে। কত দেখেন কত সেটাও দেওয়া আছে। রেজ সিরাম অ্যাসিড লেভেল ইজ 4.5 mg, 4.5 mg পার ডেসিলিটারের চেয়েও কিন্তু বেড়ে যাবে, তাই না? এবং ইন্ডিকেটস প্রিক্ল্যাম্পসিয়া, এটাই প্রিক্ল্যাম্পসিয়া ইন্ডিকেট করে। ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য প্রেগনেন্সি প্রোফাইল, আমরা আল্ট্রাসোনোগ্রাফিটাও করব। এবার দেখেন ম্যানেজমেন্ট কি আছে। ম্যানেজমেন্ট বলতেছে কিভাবে ম্যানেজ করবে, এবং এই ম্যানেজমেন্ট থেকে কিন্তু আপনাদের প্রশ্ন বেশি আসতে দেখা যায়। হ্যাঁ দেখেন ম্যানেজমেন্টে প্রথমে বলতেছে ডায়েট। ডায়েট কী রকম থাকবে প্রিক্ল্যাম্পসিয়া পেশেন্টদের? দেখেন ডায়েট শুড বি অ্যাডুকেট, প্রোটিন অ্যান্ড ফ্লুইড ইনটেক ইজ রেস্ট্রিক্টেড, অর্থাৎ অনেক যে প্রোটিন জাতীয় খাবার সে খাবে সেটাও না, এবং এক্সেসিভ ফ্লুইডও কিন্তু সে নিবে না, ঠিক আছে? এটা কারণ কি? কারণ তার এক্সেসিভ সয়েলিং আছে, তাই না? যেহেতু তার এডিমা আছে, তাহলে অতিরিক্ত ফ্লুইড দিলে কিডনির উপরেও কিন্তু এক্সট্রা একটা প্রেশার পড়ে যায়, তাই না? এই জন্য আমার এমনিতেই ফ্লুইড জমা আছে, এই জন্য ফ্লুইডটা কিন্তু আমার বুঝে শুনে নেওয়া লাগবে। স্পেসিফিক ট্রিটমেন্ট দেখেন, স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ have limited value in controlling blood pressure due to preeclampsia. অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ কি লিমিটেড ভ্যালুতে কন্ট্রোল করে। এবার দেখেন কোন কোন ড্রাগগুলো ইউজ করা হয়, আপনারা এগুলো একটু মনে রাখবেন যে ওরালি অর্থাৎ ট্যাবলেট ফর্মে মুখে আমরা যেসব ড্রাগগুলো খেতে দিই সেটাকে কি কোনগুলা, মিথাইল ডোপা, এবং সবচেয়ে বেশি কমন হওয়া এই ড্রাগটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওরালি মিথাইল ডোপা সবচেয়ে বেশি আপনার এখানে প্রিক্ল্যাম্পসিয়াতে ইউজ করা হয়। তারপর আছে নেফিডিফিন, ল্যাবিটালল, হাইড্রোলাজিন। এবার দেখেন প্যারেন্টেরাল। প্যারেন্টেরাল কি আছে, অর্থাৎ আইভিতে আমরা যেগুলো দিই সেইগুলা, প্যারেন্টেরাল রুটে আইভি রুটে যেগুলো দিই ল্যাবিটালল, হাইড্রোলাজিন, নাইট্রোগ্লাইসিরিন অর এই যে এনএ নাইট্রো প্রুসাইড, এটা। আচ্ছা এইগুলা হচ্ছে আমরা মূলত দিয়ে থাকি। এবার দেখেন পরে কি বলতেছে, প্রোফাইল্যাকটিক অ্যান্টি কনভালসিং থেরাপি, অর্থাৎ যে খিচুনি হয়, হ্যাঁ কনভালশন হতে পারে, সেই জন্য আমরা কি ইউজ করব? এই যে এক কথায় দেখেন সোজা এক কথা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এবং এইটাই আমরা ইউজ করি, কিন্তু এটার ডোজটা হইতে হবে লোয়ার ডোজ, ঠিক আছে? অল্প পরিমাণে ডোজটা হবে, এবং ম্যাগনেসিয়াম সালফেট আমরা ইউজ করি প্রিক্ল্যাম্পসিয়া পেশেন্ট ম্যানেজ করার জন্য, কনভালশন খিচুনি ম্যানেজ করার জন্য। এবার দেখেন আরও ম্যানেজমেন্ট আছে যে ডায়ুরেটিক্স। ডায়ুরেটিক্স কোনগুলা? যেগুলা আমাদের বডি থেকে এক্সট্রা ফ্লুইড বের করে দেয় সেগুলা। ডায়ুরেটিক্স মধ্যে কি আছে? ফ্রুসিমাইড আছে, তাই না? এটা। আচ্ছা তারপরে দেখেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। দেখেন ডায়ুরেটিক্স বলতেছে দ্য ডায়ুরেটিক্স শুড নট বি ইউজড। আচ্ছা এটা ইউজ করা, এটা হচ্ছে বিবেচনাহীনভাবে ব্যবহার করা যাবে না, একদমই যে ব্যবহার করা যাবে না তা না। দেখেন বলতেছে ইনজাডিশিয়াসলি, অর্থাৎ বিবেচনাহীনভাবে যে ব্যবহার করা যাবে না, যদি লাগে সেক্ষেত্রেই দেওয়া লাগবে, ঠিক আছে? অ্যাজ দে কজ ডিমিনিশ প্লাসেন্টাল পারফিউশন, এটা কিন্তু প্লাসেন্টাল পারফিউশনটা কমাই দেবে, এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে এই মায়ের এই ডায়ুরেটিক ব্যবহারের কারণে, এবং যেটা বাচ্চার ক্ষতি করতে পারে, ঠিক আছে? এই জন্য বলছে যে একদম রেস্ট্রিক্টেড না, ডায়ুরেটিক্স ব্যবহার করা যাবে, কিন্তু বিচার বিবেচনা করে তারপরে। এবার সেডেটিভ, ঘুমের জন্য আমরা কি দেব? দেখেন সোজা আমরা ডাইরেক্ট পয়েন্টে চলে আসি যে ডায়াজিপাম দেব 5 mg অর ফেনোবারবিটন 60 mg আর বেড টাইম। মূলত রাতে ঘুমানোর আধা ঘন্টা পূর্বেই কিন্তু ট্যাবলেটগুলো দেয়া হয় একবার, খালি রাতে বেড টাইম মানে রাতে ঘুমানোর আগে। যদি আমি কোথাও যেন দেখছিলাম বেড টাইম মানে কি রাতে খাওয়ার, রাতে ঘুমানোর আগে যেটা দেওয়া হয় সেটা হলো বেড টাইম। আচ্ছা মেইনটেনিং প্রোগ্রেস, আমরা মেইনটেইন করব। দেখেন ব্লাড প্রেশারটা 4 টাইমসে দিয়ে আমরা দিনের মধ্যে 4 বার ব্লাড প্রেশারটা মাপবো এবং ডকুমেন্ট করে রাখবো। তারপরে স্টেট অফ এডিমা, এডিমার অবস্থাটা কি? ডেইলি ওয়েট, আমরা দেখলাম যে ওয়েট গেইন হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, সেটা। ফ্লুইড ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট আমরা দেখব। তারপরে কি ডেইলি ইউরিন এক্সামিনেশন করবো ফর প্রোটিন, যে কি পরিমাণে আমার প্রোটিন লস হচ্ছে। ইফ প্রেজেন্ট এস্টিমেশন অফ টোটাল অ্যামাউন্ট অফ প্রোটিন ইন, আচ্ছা এটা বলতেছে, এটা অত ডিপলি যাওয়ার দরকার নাই। আর বলতেছে ব্লাড এক্সামিনেশন অ্যাটলিস্ট উইকলি, অর্থাৎ সপ্তাহে অন্তত একবার আপনাকে ব্লাড টেস্ট করতে হবে, এবং এখানে কিন্তু বলে দিছে হেমাটোক্রিট, প্লাটিলেট কাউন্ট, ইউরিক অ্যাসিড, সিরাম ক্রিয়েটিনিন আর এলএফটি। এলএফটি মানে হচ্ছে লিভার ফাংশন টেস্ট, ঠিক আছে? এলএফটি লিভার ফাংশন টেস্ট, এবং অপথ্যালমিক এক্সামিনেশন, অর্থাৎ চোখও কিন্তু আমার পরীক্ষা করা লাগবে। সেক্ষেত্রে বলতেছে অপথ্যালমিক এক্সামিনেশন। কেন? ওই যে আমরা দেখলাম ক্লিনিক্যাল ফিচারে সে চোখে ঝাপসা দেখবে,
অল্প দেখবে বা একদম অন্ধ হয়ে যেতে পারে, এই জন্য আমরা একটু চোখটাও তার পরীক্ষা করব। এবং ফেটাল ওয়েলবিং অ্যাসেসমেন্ট, ফেটাল ওয়েলবিং অ্যাসেসমেন্ট কীভাবে করতে পারি, যে একটু আল্ট্রাসোনোগ্রাফি করা যেতে পারে টেস্টের সাহায্যে, এবং আমরা বাচ্চার হার্টবিটটা একটু শুনে দেখতে পারি যে কেমন আছে বা কত আছে, নর্মাল আছে কিনা, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট কিন্তু চলে গেল। এবং আমাদের আরেকটা ম্যানেজমেন্ট আছে, সেটা হচ্ছে অবস্টেটিক ম্যানেজমেন্ট। দেখেন অবস্টেটিক ম্যানেজমেন্টে কি বলতেছে, এখানে বলতেছে অবস্টেটিক ম্যানেজমেন্ট, দেখেন বলতেছে ইফ দ্য ম্যাটারনাল কন্ডিশন অ্যান্ড রেসপন্স অফ ট্রিটমেন্ট ইজ স্যাটিসফ্যাক্টরি, প্রেগনেন্সি মে বি কন্টিনিউড আপ টু টার্ম অ্যান্ড আফটার দেন টার্মিনেশন অফ প্রেগনেন্সি উইল বি ডান অ্যাকর্ডিংলি। অর্থাৎ সেই একই কথা, যদি দেখেন যে ট্রিটমেন্ট যে দিচ্ছেন, আপনি যেসব ট্রিটমেন্ট দিচ্ছেন এগুলাতে রেসপন্স ভালো, পেশেন্ট আস্তে আস্তে কন্ডিশনটা কি উন্নতি হচ্ছে, তখন ওই টার্ম পর্যন্ত ব্যবহার মানে অপেক্ষা করবেন এবং নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন। এরপরে দেখেন বলতেছে 2 নম্বর পয়েন্ট, ইফ ম্যাটারনাল কন্ডিশন রেসপন্স ট্রিটমেন্ট ইজ নট স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ সন্তোষজনক যদি না হয়, সেক্ষেত্রে কি দেখেন, চয়েস অফ ট্রিটমেন্ট ইজ ইমিডিয়েট টার্মিনেশন অফ প্রেগনেন্সি ইরেসপেক্টিভ অফ ফেটাল আউটকাম, অর্থাৎ বাচ্চা যদি মারাও যায় সেক্ষেত্রেও কিন্তু আমার ডেলিভারিটা করায় ফেলতে হবে, কোনো উপায় নাই। এরপরে বলছে দি টার্মিনেশন অফ প্রেগনেন্সি ইজ ডান, কীভাবে টার্মিনেশন করবেন, প্রেগনেন্সিটা কীভাবে করাবেন, ইন্ডাকশন অফ লেবার, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল আর সিজারিয়ান সেকশনের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কি বলতেছে, আপনার কমপ্লিকেশন অফ প্রিক্ল্যাম্পসিয়া, প্রিক্ল্যাম্পসিয়ার কী কী কমপ্লিকেশন দেখা যায় সেগুলো দেখেন। প্রথমে বলতেছে ম্যাটারনাল কন্ডিশন, ইক্ল্যাম্পসিয়া হয়ে যাবে 2%, এবং আমরা এই প্রিক্ল্যাম্পসিয়া এতক্ষণ পড়লাম, তাই না? তাহলে এই আমরা ওটাকে ইক্ল্যাম্পসিয়া কখন বলবো, যখন প্রিক্ল্যাম্পসিয়ার যে ক্লিনিক্যাল ফিচার তার সাথে কনভালশনটা যুক্ত হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো ইক্ল্যাম্পসিয়া। তাহলে ডেফিনেশনেই আমরা দেখবো যে আমরা নিচেই আছে আমাদের, এই যে দেখেন, হোয়েন প্রিক্ল্যাম্পসিয়া কমপ্লিকেটেড উইথ কনভালশন অ্যান্ড অর কোমা ইজ কল্ড ইক্ল্যাম্পসিয়া, তাই না? এটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন এরপরে বলতেছে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, প্লাসেন্টাল অ্যাব্রাপশন। অ্যান্টিপার্টাম হ্যামোরেজ কোনটা, যখন দেখবো যে 28 সপ্তাহ পরে যদি আপনার ব্লিডিং হয়, 28 সপ্তাহ মনে রাখবেন, তখন হচ্ছে আমরা সেটাকে বলি অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, তাই না? এবং এখানে দেখেন একটা ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে প্লাসেন্টাল অ্যাব্রাপশন। যদি আমরা অ্যাব্রাপশন কথাটার বাংলাটা বের করি, তার মানে ছিঁড়ে যাওয়া বা বিচ্যুতি হয়ে যাওয়া, তাহলে প্লাসেন্টাটা কি ছিঁড়ে যাবে বা ডিটাচমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে কিন্তু অ্যান্টিপার্টাম হ্যামোরেজটা হচ্ছে। তাহলে যদি বলে হুইচ ইজ ওয়ান অফ দ্য কজ অফ আপনার অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, আপনার এক কথায় বেস্ট আনসার আসলে কি হবে, আনসার প্লাসেন্টাল অ্যাব্রাপশন, ঠিক আছে? এটা বোঝার দরকার আছে কি কারণে হচ্ছে সেটা। তারপর দেখেন অলিগুরিয়া, অলিগুরিয়া তো আমরা দেখলাম যে দেখেন ইউরিন আউটপুটটা একদম কমে যাবে, তাই না? সেটা কেন হয়, কারণটা কি, এই যে দেখেন অ্যানিউরিয়া, অ্যানিউরিয়া মানে এতে দেখেন এ মানে হচ্ছে অ্যাবসেন্স, ইউরিয়া, অ্যান মানে ধরে নেন যে অ্যান মানে অ্যাবসেন্স, আর ইউরিয়া মানে হলো ইউরিন, অর্থাৎ একদমই ইউরিন আসবে না, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ইউরিন আউটপুট নাই, জিরো। এটা হওয়ার কারণ হচ্ছে অ্যাকিউট রিনাল ফেইলিয়ার, ঠিক আছে? কিডনি ফেইলিয়ার অ্যাকিউট হঠাৎ করে তখন, তারপর কার্ডিয়াক ফেইলিয়ার হতে পারে। এগুলা কিন্তু সব হচ্ছে ম্যাটারনাল কমপ্লিকেশন, এই সমস্যাগুলো কিন্তু মায়ের কমপ্লিকেশন হচ্ছে সবগুলা প্রিক্ল্যাম্পসিয়ার কারণে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে বলতেছে হেল্প সিনড্রোম, HELLP, এই সবগুলার কিন্তু একটা ফুল মিনিং আছে। হেল্প HELLP, এই এইচইতে হচ্ছে আপনার হেমোলাইসিস, ঠিক আছে? এবং হেমোলাইসিস, এইচে হচ্ছে হেমোলাইসিস, এবং ইতে হচ্ছে এলিভেটেড লিভার এনজাইম, অর্থাৎ লিভার এনজাইম যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে। আমরা দেখলাম যে লিভার ফাংশন টেস্ট করার কথা বলা হয়েছে একটু আগে, দেখলাম আমরা ডায়াগনোসিসে, তাই না? তাহলে আমরা দেখব যে এটা কমপ্লিকেশনের ক্ষেত্রে হবে, যে ট্রিটমেন্ট ঠিকঠাক মতো না হলে সেক্ষেত্রে যে এলিভেটেড লিভার এনজাইম, আর লাস্টে কি এলপি, লাস্টে এলপি মানে কি লো প্লাটিলেট। আমরা দেখবো যে সিবিসি করলে দেখতে পাবো প্লাটিলেটটা কম, লো প্লাটিলেট। এই তিনটা জিনিসের কম্বিনেশনকে একসাথে বলা হয় হেল্প সিনড্রোম। বোঝা গেল? আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন ডিমনেস অফ ভিশন, যেটা বললাম চোখে একদম কম দেখবে, এবং ইভেন ব্লাইন্ডনেস, অন্ধ কিন্তু হয়ে যেতে পারে। এবার দেখেন প্রিম্যাচিউর লেবার, প্রিম্যাচিউর লেবার মানে কি আগেই ডেলিভারিটা হয়ে যাওয়া। এখন
প্রি ম্যাচিউর লেবারের তো একটা আপনার আছে যে কত সপ্তাহর আগে যদি হয় তাহলে প্রি ম্যাচিউর দেবো, সেটা 37 সপ্তাহর আগে যদি হয়, বাচ্চা ডেলিভারি হয়ে যায় 37 সপ্তাহর আগে, তখন আমরা সেটাকে বলবো প্রি ম্যাচিউর লেবার। এগুলো কিন্তু লেখা নাই, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ। প্রি ম্যাচিউর লেবার কি? 37 সপ্তাহর আগে যদি ডেলিভারিটা হয়ে যায় সেটাকে আমরা প্রি ম্যাচিউর লেবার হিসেবে গণ্য করব। এটা দেখেন পোস্টপার্টাম হ্যামোরেজ। পোস্টপার্টাম হ্যামোরেজটা আমরা দেখি যে প্রেগন্যান্সিতে অর্থাৎ হ্যামোরেজের পরিমাণ আমরা জানি যে নর্মাল ডেলিভারিতে 500 ml ব্লাড লস হয়, তাই না? নর্মাল ডেলিভারিতে। এখন যদি নর্মাল ডেলিভারিতে দেখি যে 500 ml এর চেয়ে বেশি আপনার ব্লাড লস হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো পোস্টপার্টাম হ্যামোরেজ সেটা। এবং সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে, সিজারে তো আরও বেশি, সিজারের হচ্ছে 1000 ml বা তার চেয়েও বেশি যখন ব্লাড লস হবে তখন আমরা সেটাকে বলবো পোস্টপার্টাম হ্যামোরেজ। তাহলে বোঝা গেল নর্মাল ডেলিভারিতে 500 ml বা তার 500 ml ব্লাড লস হয় তাহলে নর্মাল, 500 এর বেশি হলে ধরবো পোস্টপার্টাম হ্যামোরেজ। আর সিজারের ক্ষেত্রে 1000 ml পর্যন্ত নর্মাল, 1000 ml বা 1 লিটারের বেশি যদি ব্লাড লস হয় ডেলিভারির সময় তখন সেটাকে আমরা পোস্টপার্টাম হ্যামোরেজ হিসেবেও ধরে নেব। এরপরে দেখেন শক। শক কি? আমরা তো জানি যে আমার অক্সিজেন টিস্যুতে পৌঁছাবে না, ল্যাক অফ অক্সিজেন। আচ্ছা, আমার টিস্যু ফাংশনের জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেটা যদি আমার না পৌঁছায় সে তখন কিন্তু পেশেন্ট শকে চলে যায়। এরপর দেখেন পিউরপেরাল সেপসিস। পিউরপেরাল পিরিয়ড কোনটা? যে ডেলিভারির পরে 6 সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 642 দিন পর্যন্ত আমরা ওই সময়টাকে ধরি হচ্ছে পিউরপেরাল পিরিয়ড, তাই না? পিউরপেরিয়াম বলে। সো পিউরপেরাল সেপসিসটা কি? যে ইনফেকশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট। পিউরপেরাল সেপসিস মানে দেখেন এই যে বলতেছে পচনশীল ক্ষত থেকে দূষণ, অর্থাৎ জেনিটাল ট্র্যাক্টে যদি ডেলিভারির 6 সপ্তাহের মধ্যে, ডেলিভারি হওয়ার 6 সপ্তাহের মধ্যে যদি কোনো ইনফেকশন দেখা দেয় বা হয় তখন সেটাকে আমরা বলি পিউরপেরাল সেপসিস। এবার বাচ্চার কি কি সমস্যা হবে দেখেন। বাচ্চার হচ্ছে ইন্ট্রাইউটেরিন ডেথ, অর্থাৎ ইউটেরাসের মধ্যেই বাচ্চাটা মারা যেতে পারে। ইন্ট্রাইউটেরিন গ্রোথ রিটার্ডেশন, ইউটেরাসের মধ্যে থাকা অবস্থায় বাচ্চার গ্রোথ ঠিকঠাক মতো হয় না। ওই যে আমরা দেখলাম যে লাংস হাইপোপ্লাসিয়া, ওই যে বাচ্চার লাংসটা ঠিকঠাক মতো ডেভেলপমেন্ট হলো না, এর জন্য কি হচ্ছে? ফেটাল ডিস্ট্রেস হয়ে গেল, তাই না? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এই যে দেখেন এই কারণেই দেখেন যে বার্থ অ্যাসফিক্সিয়া চলে আসছে, যে শ্বাসরোধ, শ্বাস প্রশ্বাস ঠিকঠাক নিতে পারতেছে না। ওই যে একটা এক্সাম্পল দিলাম প্রি ম্যাচিউরিটি। আমরা যেটা বললাম প্রি ম্যাচিউরিটি যে 37 সপ্তাহের আগেই কিন্তু ডেলিভারিটা কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে দেখেন রিমোট কমপ্লিকেশন। রিমোট কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে রেসিডিয়াল হাইপারটেনশন, অর্থাৎ এই আপনার প্রিক্ল্যাম্পসিয়া জিনিসটা কিন্তু আগে ছিল না, যখন যখন সে প্রেগনেন্ট হলো তখনই কিন্তু এই হাইপারটেনশনটা দেখা দিল। এবং দেখা যাবে কি বাচ্চার ডেলিভারি হওয়ার পরে তার পার্মানেন্ট, রেসিডিয়াল মানে হচ্ছে পার্মানেন্টলি তার হাইপারটেনশন হয়ে গেল। মানে আগে ছিল না হাইপারটেনশন, ডেলিভারি যখন প্রেগনেন্ট হলো তখনই প্রিক্ল্যাম্পসিয়া হলো এবং তার পার্মানেন্টলি হাইপারটেনশনটাও সমস্যাটা কিন্তু থেকেই গেল। এটা ঠিক হলো না, ঠিক আছে? কন্ট্রোলে রাখা লাগবে আজীবন, এরকম একটা সমস্যা কিন্তু হতে পারে। এবং লাস্টে বলতেছে যে রিকারেন্ট প্রিক্ল্যাম্পসিয়া, এবং এই প্রথম প্রেগনেন্সিতে যদি প্রাইমারিতে যদি হয় পরেও কিন্তু এটা হতে পারে যে রিকারেন্ট, আবার বারবার এই প্রিক্ল্যাম্পসিয়ার সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে। সো আমাদের মনে হয় 30 মিনিট হয়ে গেছে অলরেডি। আমরা মূলত আজকে 2টা জিনিস শিখলাম, সো টপিক। সো আমরা আশা করি যে প্রিক্ল্যাম্পসিয়া এবং হচ্ছে আমরা আরেকটা কি বললাম যে হাইপারএমেসিস গ্র্যাভিডেরুম এবং অলিগহাইড্রামনিউস, তাই না? এই 3টা টপিক থেকে যদি কোনো এমসিকিউ আসে তাহলে আমি মনে করি যে আপনারা আজকের ক্লাসের পরে অবশ্যই পারবেন। এবং সেই একই রিকোয়েস্ট থাকবে, আপনাদের জন্য ক্লাস আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করব। আশা করি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝেও কিন্তু ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করে দিবেন যাতে সবাই ক্লাস করতে পারে। সো পরবর্তী পার্ট 3 নিয়ে শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।